ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত সমঝোতা চুক্তির খসড়া ফাঁস করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। এরই মধ্যে চুক্তির সম্ভাব্য শর্তগুলো নিয়ে বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রতিবেদনে বলা হয়েছে, খসড়া চুক্তিতে রয়েছে 14টি গুরুত্বপূর্ণ শর্ত। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে সই করতে পারে দুই দেশ। চলুন এক নজরে দেখা যাক খসড়া চুক্তিতে কী কী রয়েছে। তার আগে চলুন সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নিই। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখানে ইরানকে দেখতে পাচ্ছেন, আর ইরানের এদিকে রয়েছে ইরাক, তারপরে এখানে সিরিয়াকে দেখতে পাচ্ছেন, আর এটি হলো লেবানন। লেবাননের পাশে রয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিন। এটি হলো জর্ডান, এটি হলো মিশর, এদিকে রয়েছে সুয়েজ খাল, এটি লোহিত সাগর। এখানে সৌদি আরবকে দেখতে পাচ্ছেন, এটি হলো ইয়েমেন, এটি ওমান, এখানে সংযুক্ত আরব আমিরাত রয়েছে, এটি হলো কাতার, এখানে বাহরাইন, আর এটি হলো কুয়েত। এটি হলো হরমুজ প্রণালী, আর এটি পারস্য উপসাগর। ইরানের সাথে সীমান্ত রয়েছে তুরস্কেরও, এটি হলো তুরস্ক, আর এটি হলো আফগানিস্তানের অংশ, আর এটি হলো পাকিস্তানের অংশ। আর এখানে সারা বিশ্বের মানচিত্রে এটি হলো ইরান, মধ্যপ্রাচ্যে অবস্থিত, আর এখানে হলো যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকাতে অবস্থিত। তো চুক্তির যে শর্তগুলো আছে এর মধ্যে প্রথম যে শর্তটি রয়েছে সেটি হলো ইরান ও যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে চলমান যুদ্ধের বিষয়ে এই সমঝোতা স্মারকের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে সব ফ্রন্টে যুদ্ধ তাৎক্ষণিকভাবে এবং স্থায়ীভাবে বন্ধ হবে। দুই পক্ষই একমত হয়েছে যে তারা আর একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেবে না, এমনকি কোনো ধরনের শক্তি প্রয়োগ বা হুমকিও দেওয়া হবে না। পরে যে চূড়ান্ত চুক্তি হবে সেখানে এই বিষয়সহ অন্যান্য সব শর্ত বিস্তারিতভাবে যুক্ত করা হবে। তো এই শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। এখানে বলা হচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র। ইরানের মিত্র রয়েছে অনেক দেশ বা অনেক পক্ষ, যেমন ইয়েমেনের হুতিরা হলো ইরানের মিত্র। অন্যদিকে ইরাক এবং সিরিয়াতে থাকা শিয়া মিলিশিয়া যারা আছে তারা ইরানের মিত্র। লেবাননে হিজবুল্লাহ ইরানের মিত্র, গাজার হামাস ইরানের মিত্র। এখন মিত্র বলতে কি ইরানের মিত্রদেরকেও বোঝাচ্ছে? তারপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মিত্র। যুক্তরাষ্ট্রের মিত্র কারা? যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র হলো ইসরায়েল, এখানে রয়েছে সৌদি আরব, তারপর এখানে সংযুক্ত আরব আমিরাত, কাতার, এদের সবার সাথেই যুক্তরাষ্ট্রের মিত্রতা রয়েছে। এখানে জর্ডান আছে। তো এই মিত্র বলতে কাদেরকে বোঝানো হচ্ছে তা আসলে ক্লিয়ার নয়। আর সব ফ্রন্টে যুদ্ধ বলতে আসলে কি বোঝানো হচ্ছে তাও বোঝা দরকার। কারণ আমরা জানি যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছিল। এরপর ইরান বিভিন্ন দেশে আক্রমণ করেছে, সৌদি আরবে আক্রমণ করেছে, তারপর সংযুক্ত আরব আমিরাত, কাতার, সব দেশে এসে আক্রমণ করেছে বলতে এখানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ করেছে। এখন লেবাননের সাথে ইসরায়েলের একটি ফ্রন্ট রয়েছে, অর্থাৎ ইসরায়েল লেবাননের ভিতরে ঢুকে গিয়েছে, অনেক জায়গা দখল করে নিয়েছে। তো সেই ফ্রন্টকে কি বোঝাচ্ছে সেটিও একটি প্রশ্ন। অর্থাৎ এখানে যে ফ্রন্টের কথা বলা হচ্ছে, সকল ফ্রন্টের কথা বলা হচ্ছে, সেই সকল ফ্রন্টে কি ইসরায়েল লেবানন ফ্রন্ট অন্তর্ভুক্ত কিনা তা ক্লিয়ার নয়। আবার ইসরায়েল গাজাতে আক্রমণ করে মাঝে মধ্যে, এখন বর্তমানে চলছে আক্রমণ সীমিত আকারে। তো এই ফ্রন্টও কি অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার নয়। তো বলছে যে সকল ফ্রন্টে যুদ্ধ তাৎক্ষণিকভাবে এবং স্থায়ীভাবে বন্ধ হবে। কিন্তু কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো এখনও ক্লিয়ার হয়নি। হয়তোবা চূড়ান্ত চুক্তি যখন করা হবে তখন পরিষ্কার হবে বিষয়গুলো। এছাড়া আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে ইসরায়েল এই চুক্তি সম্পর্কে কিছুই জানে না এবং সে বলেছে সে এই চুক্তি মানবে না। তো যুক্তরাষ্ট্রের যে প্রধান মিত্র ইসরায়েল, সে যদি না মানে তাহলে কি হবে সেই বিষয়গুলোও এখানে পরিষ্কার নয়। তারপর বলছে যে দুই পক্ষই একমত হয়েছে যে তারা একে অপরের বিরুদ্ধে কি করবে না, আর কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেবে না। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কেউ কাউকে হুমকিও দেবে না। দ্বিতীয় যে শর্ত রয়েছে সেটি হলো ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করবে এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এটি, অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করবে না। কারণটা কি? কারণ হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন, যা ইরানের অভ্যন্তরীণ বিষয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন চুক্তি করে বলছে যে সে আর ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, অর্থাৎ আর সরকার পরিবর্তনের চেষ্টা সে করবে না। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি শর্ত। তারপর তৃতীয় শর্ত বলছে উভয় দেশ সর্বোচ্চ 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চালাবে। পারস্পরিক সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যেতে পারে। অর্থাৎ প্রাথমিকভাবে 60 ডেজ একটা টাইম ফ্রেম তারা নির্ধারণ করে দিয়েছে। এই সময়ের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি করার জন্য তারা আলোচনা করবে।
চতুর্থ যে শর্ত সেটিতে বলছে যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে থাকা নৌ অবরোধ তুলে নেবে এবং ইরানের চলাচলের সব ধরনের বাধা বন্ধ করবে। সর্বোচ্চ 30 দিনের মধ্যে সমুদ্রপথে বাণিজ্যিক চলাচল আগের অবস্থায় ফিরবে। চূড়ান্ত চুক্তি কার্যকর হওয়ার 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চল থেকে তার সামরিক বাহিনী প্রত্যাহার করবে। এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে থাকা নৌ অবরোধ তুলে নেবে। এর মানে হলো যুক্তরাষ্ট্র এই পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মুখে এই জায়গায় তার নৌ অবরোধ দিয়ে রেখেছে, অর্থাৎ তার যে নৌবাহিনীর বহর বা যুদ্ধজাহাজগুলো এখানে আছে এবং এই হরমুজ প্রণালী হয়ে কোনো ট্যাঙ্কার বা তেলবাহী জাহাজ যেন বিশ্বের অন্যান্য জায়গায় যেতে না পারে সেজন্য সে এই জায়গায় বসে আছে এবং হামলাও করে এই জাহাজগুলোর উপর। যেমন সাম্প্রতিক সময়ে সে একটি জাহাজে হামলা করে 3 জন ভারতীয় নাবিককে হত্যা করেছে। এছাড়াও বিভিন্ন সময় সে বিভিন্ন ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এখন বলছে যে এই যে নৌ অবরোধ সে দিয়েছে সেটি তুলে নেবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছে যে চূড়ান্ত চুক্তি কার্যকর হওয়ার 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চল থেকে তার সামরিক বাহিনী প্রত্যাহার করবে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি শর্ত, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে মধ্যপ্রাচ্যে কোথায় কোথায় কোন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বা সামরিক ঘাঁটি রয়েছে। লাল যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এখানে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রয়েছে। তারপর অ্যাঙ্করের মতো যে চিহ্ন সেখানে নেভাল ফ্যাসিলিটিস রয়েছে, অর্থাৎ নৌবাহিনীর বেজ রয়েছে বা ঘাঁটি রয়েছে। আর পতাকা চিহ্ন যে জায়গায় আছে সেখানে আউটপোস্ট রয়েছে। আর রাডার চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন সেই জায়গাগুলোতে রাডার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েমেন ছাড়া ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, জর্ডান, ইরাক, সিরিয়া, তুরস্ক, ইসরায়েল এবং মিশরেও তার বিভিন্ন সামরিক ঘাঁটি রয়েছে। এখন সে যে বলছে যে তার সামরিক বাহিনী প্রত্যাহার করবে, আসলে কোন জায়গা থেকে প্রত্যাহার করবে তা পরিষ্কার নয়। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে সামরিক ঘাঁটিগুলো দেখেছি সেখানে কত সংখ্যক সৈন্য রয়েছে, অর্থাৎ আমেরিকান সৈন্য রয়েছে সেই ঘাঁটিগুলোতে, তার পরিসংখ্যান। পঞ্চম যে শর্ত সেটি হলো ইরান দ্রুত ব্যবস্থা নেবে যাতে পারস্য উপসাগর এবং ওমান সাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু হয় এবং 30 দিনের মধ্যে তা যেন আগের অবস্থায় ফিরে আসে। এক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি বাধা দূর করা এবং সমুদ্রের মাইন অপসারণ করা হবে। এই যে এটি হলো পারস্য উপসাগর, আর এটি হলো হরমুজ প্রণালী, আর এদিকে রয়েছে ওমান সাগর। তো এখানে এই হরমুজ প্রণালীতে ইরান মাইন বসিয়েছিল যাতে জাহাজ চলাচল না করতে পারে। তাহলে সে বলছে যে সে সেগুলো অপসারণ করবে এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তোবা তাকে সাহায্য করবে। ষষ্ঠ যে শর্ত রয়েছে সেটি হলো যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা ইরানের পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করবে, যার জন্য অন্তত $300 বিলিয়ন অর্থায়নের কথা বলা হয়েছে। এই পরিকল্পনার কাঠামো 60 দিনের মধ্যে চূড়ান্ত করা হবে। যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক অংশীদার, এখন আঞ্চলিক অংশীদার বলতে কাকে বোঝাচ্ছে তাও পরিষ্কার নয়, কারণ যুক্তরাষ্ট্রের অংশীদার কারা তা আমরা আগে দেখে নিয়েছি। যুক্তরাষ্ট্রের অংশীদারের মধ্যে ইসরায়েল গুরুত্বপূর্ণ অংশীদার। এখন ইসরায়েল কি এটাতে অংশগ্রহণ করবে কিনা তা পরিষ্কার নয়। এছাড়া এখানে সৌদি আরব রয়েছে তার অংশীদার, অন্যান্য দেশ রয়েছে যা আমি আগে বলেছি, তারা হয়তোবা অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। সপ্তম যে শর্ত রয়েছে সেটি হলো চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে নির্ধারিত সময়ে ইরানের উপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে জাতিসংঘ এর সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা জানি যে অনেক দিন ধরেই জাতিসংঘ, IAEA এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পারমাণবিক কর্মসূচির জন্য। তাকে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাণিজ্য করতে দেয় না, তেল রপ্তানি করতে দেয় না। এ কারণে সে মূলত রাশিয়া, ভারত এবং চীনের সাথে বাণিজ্য করতে পারে, কারণ তারা এই যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে যায়। তো সে বলছে যে ইরানের উপর থাকা এসব নিষেধাজ্ঞা তুলে নেবে, যার কারণে ইরানের অর্থনীতি বেঁচে যাবে, কারণ আমরা জানি এসব নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় রয়েছে। অষ্টম যে শর্ত সেটি হলো ইরান আবারও নিশ্চিত করছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ পারমাণবিক বিষয়গুলো চূড়ান্ত চুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হবে। খুবই গুরুত্বপূর্ণ শর্ত, যার জন্য এত কিছু, অর্থাৎ এই পারমাণবিক অস্ত্র। ইরান বলছে যে সে নিশ্চিত করছে, সে গ্যারান্টি দিচ্ছে যে সে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। আমরা জানি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে মিত্র যারা আছে তাদের প্রধান যে বিষয় সেটি ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি, বিশেষ করে ইসরায়েল চায় না ইরান কোনোভাবেই পারমাণবিক শক্তিধর দেশ হোক, কারণ ইরান চায় ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে। এখন ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তাহলে তা ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি।
আর এতদিন ধরে এই পক্ষগুলোর মধ্যে এত সমস্যার প্রধান যে বিষয়টি সেটি হলো এই পারমাণবিক অস্ত্র তৈরি। তো এখানে ইরাককে দেখতে পাচ্ছেন, ইরাকের সাদ্দাম হুসেনও পারমাণবিক অস্ত্র তৈরির পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু ইসরায়েল সেখানে হামলা করে সেটি ধ্বংস করে দিয়েছিল। সেটি নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, সেটি দেখে নিন। তো তারপর বলছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ পারমাণবিক বিষয়গুলো চুক্তির মাধ্যমে নিষ্পত্তি করবে। অর্থাৎ যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, আমরা জানি যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তো সেগুলোর কি হবে, সেগুলো চূড়ান্ত চুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হবে। সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়েই মূলত পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়। নবম যে শর্ত রয়েছে সেটি হলো চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান পরিস্থিতি বজায় থাকবে। ইরান পারমাণবিক কর্মসূচিতে বড় কোনো পরিবর্তন আনবে না এবং যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা বা সামরিক উপস্থিতি বাড়াবে না। অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো ধরনের পরিবর্তন আনবে না। অর্থাৎ সে নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করবে না বা কোনো ধরনের অগ্রগতি অর্জন করবে না। আর যুক্তরাষ্ট্রও নতুন কোনো নিষেধাজ্ঞা দেবে না ইরানের উপর এবং তার যে সামরিক উপস্থিতি সেটা বাড়াবে না। 10 নম্বরে রয়েছে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের তেল, পেট্রোকেমিক্যাল পণ্য এবং সংশ্লিষ্ট সেবা যেমন ব্যাংকিং, বীমা ও পরিবহন এসব রফতানির জন্য প্রয়োজনীয় ছাড় দেবে, নিষেধাজ্ঞা পুরোপুরি না ওঠা পর্যন্ত। নিষেধাজ্ঞা উঠবে চূড়ান্ত চুক্তি হওয়ার পর, আর এই সময়টার মধ্যে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত তার পণ্য রফতানির জন্য প্রয়োজনীয় ছাড় দেবে। অর্থাৎ যেসব নিষেধাজ্ঞা সে দিয়ে রেখেছে সেগুলোতে ছাড় দেবে। 11 নম্বরে রয়েছে আলোচনার অগ্রগতির ভিত্তিতে ইরানের জব্দ বা স্থগিত তহবিল ও সম্পদ ধাপে ধাপে মুক্ত করা হবে। এসব অর্থ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত খাতে ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্র এজন্য প্রয়োজনীয় অনুমতি দেবে। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের কাছে এবং যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো আছে তাদের কাছে ইরানের অনেক টাকা পয়সা জব্দ আছে, অনেক সম্পদ জব্দ আছে, তো সেগুলো ধাপে ধাপে মুক্ত করা হবে। 12 নম্বরে রয়েছে চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন ও তা মেনে চলা নিশ্চিত করতে একটি যৌথ তদারকি ব্যবস্থা গঠন করা হবে। অর্থাৎ একটি সংস্থা বা কমিটি এরকম কিছু একটা গঠন করবে যারা তদারকি করবে যে এই চুক্তিগুলো মানছে কিনা বা এই চুক্তির শর্ত ভেঙে ফেলছে কিনা কেউ, সেগুলো তারা তদারকি করবে। 13 নম্বরে রয়েছে সমঝোতা চুক্তির 4, 5, 10 ও 11 নম্বর ধারা বাস্তবায়ন শুরু ও চলমান থাকার নিশ্চয়তা পাওয়া গেলে উভয় দেশ বাকি বিষয়গুলো নিয়ে চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু করবে। তাহলে আমরা দেখে নিই 4, 5, 10 এবং 11 নম্বরে কি রয়েছে। 4-এ রয়েছে যে নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয় এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রত্যাহারের বিষয়। 5 নম্বরে রয়েছে সমুদ্র থেকে মাইন অপসারণ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া। 10 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র ইরানের উপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলোতে কিছু ছাড় দেবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত, যাতে সে এই পণ্যগুলো রফতানি করতে পারে। 11 নম্বরে রয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত তহবিল ধাপে ধাপে মুক্ত করবে। অর্থাৎ প্রাথমিকভাবে এই বিষয়গুলোতে কিছু পদক্ষেপ নেওয়া হবে এবং সেগুলোর বাস্তবায়ন দেখেই মূলত চূড়ান্ত চুক্তির দিকে তারা এগিয়ে যাবে। সর্বশেষ যে শর্ত সেটি হলো চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা হবে। অর্থাৎ জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল আছে সেখানে একটি রেজুলেশনের মাধ্যমে এটি পাশ করা হবে এবং সেখানে অনুমোদন করা হবে এই চুক্তিটি, তাদের মধ্যে যে চূড়ান্ত চুক্তি হবে সেটি। তো এই ছিল 14টি শর্ত। সিএনএনের তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ডিজিটালি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি বলেছেন যে চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। অর্থাৎ এটি সত্য যে ডিজিটালি অর্থাৎ ডিজিটাল সিগনেচারের মাধ্যমে চুক্তি স্বাক্ষর হয়েছে। এখন আনুষ্ঠানিকতা বাকি এবং সেটি আগামী শুক্রবার হতে পারে। তবে কথা আছে, সেটি হলো যে এই চুক্তি কতটুক সফল হয় তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ আমি একটি ভিডিও বানিয়েছি যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কেন স্থায়ী চুক্তি বা স্থায়ী সমাধান হবে না তাদের সমস্যাগুলো, সেটি নিয়ে। অর্থাৎ তাদের মধ্যে এমন সমস্যা রয়েছে যা আসলে স্থায়ীভাবে সমাধান করা সম্ভব নয়, সম্ভব কিছু শর্ত পূরণ হলে, এবং সেগুলো কি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওটি দেখে নিন। এছাড়া ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যের যে অন্যান্য সমস্যা রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে, সেগুলোও দেখে নিন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে, সেগুলো দেখে নিন। এছাড়াও দ্য ম্যাপ নামে আমার একটি চ্যানেল রয়েছে, সেটিতে প্রতিটি দেশের বিস্তারিত তথ্য আলোচনা করা হয়, একটি মানুষের যা জানা প্রয়োজন একটি দেশ সম্পর্কে। তো সেরকম ভিডিও আছে সেই চ্যানেলটিতে, দয়া করে সেই চ্যানেলটি ঘুরে আসুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।